আমাদের জুলাই আগস্ট বিপ্লবে আহত, অসুস্থ এবং নিহত ভাইদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন এই জুলাই বিপ্লবে বিপ্লব চুরি করা কিছু ব্যক্তি রাজনৈতিক অভিলাষ নিয়ে সারা দেশে সফর করছে। তাদের এই রাজনৈতিক অভিলাষের ফলে এই জুলাই বিপ্লবের যে অরাজনৈতিক শক্তি ছিল সেই শক্তিতে ফাটল ধরেছে। অর্থাৎ এই জুলাই বিপ্লবে বিএনপি, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ সকল রাজনৈতিক দল যেই লড়াই করেছিল এবং একটা সর্বজনীন মঞ্চে যখন এই সমন্বয়করা নিজেরা রাজনৈতিক দল খোলার অভিপ্রায় প্রকাশ করল, তখন ওই রাজনৈতিক শক্তিগুলো এদের পিছন থেকে সরে গেল। অর্থাৎ আমরা যে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম, সেই শক্তিতে যে যার মতো দোকান গোছানো শুরু করলো। যেহেতু সমন্বয়করাও আলাদা দোকান খোলার চেষ্টা করছে, তাদের এই দোকান খোলাটাকে তাদের অধিকার মনে করি। কিন্তু এই যে সর্বজনীন একটা প্ল্যাটফর্ম, যার মধ্য দিয়ে আমাদের আহত ভাইদের চিকিৎসা হতো, নিহতদের ক্ষতিপূরণ হতো, ওইটা আর সর্বজনীন থাকলো না। এখন রাজনৈতিক অভিলাষ থেকে সমন্বয়করা সারা দেশে ঘুরছে, মিটিং করছে, আহতদের কথা ভুলে গেছে। তারা জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হতে চায়, ভাইরালের নেশা জাগাইছে। মুখ দিয়ে কথা বললে ভাইরাল হয়ে যায়, রিকশায় চড়তে গেলে ভাইরাল হয়, গাড়ির দরজা খুললেও ভাইরাল হয়। এই ভাইরাল আক্রান্ত মানসিক রোগীরা আজকে আমাদের আন্দোলনের বিপ্লবের ক্রেডিট চুরি করে নিয়ে বিপ্লবের মালিক বনে গেছে। বাস্তবতা হলো 18 তারিখের পর থেকে এরা শেখ হাসিনার সঙ্গে আপোষ করে আন্দোলন বন্ধ করেছিল। সেই সময়ে ওই ফেলে যাওয়া আন্দোলন দেশের জনগণ, ছাত্র সমাজ পুরায়ে নিয়ে আমরা বলেছিলাম, যদি শেখ হাসিনা আলোচনায় বসতে চায়, মৃত সহযোদ্ধাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ওই সার্জিস আবদুল্লাহর সঙ্গে আলোচনা বসে আন্দোলন বন্ধ করবেন, এইটা হবে না। যারা মরছে ওদের সঙ্গে ফেসবুকে, ইউটিউবে ভিডিওগুলো রয়ে গেছে এখনো। আজকে এরা আন্দোলন বন্ধ করে এখন আইসা আন্দোলনের মালিক হয়ে গেছে। মালিক হয়ে গিয়ে বিএনপিকে, জামাতকে, রাজনৈতিক দলগুলোকে বলতেছে নব্য ফ্যাসিবাদ। তো তুই যে হাসিনার পুত্র ছিলি, এটা আমরা ভুলে গেছি। শেখ মুজিবরে দিনে 3 বার করে বাপ না বললে তোদের নামাজ ওযু গোসল হইতো না, আমরা ভুলে গেছি। এখন তোমরা বলছো নব্য ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের পিছনে না লেগে এখন নব্য ফ্যাসিবাদের পিছনে লাগছে। নব্য ফ্যাসিবাদের পিছনে কাকে সাথে করে নিয়ে লাগছে? শ্রমিক লীগ নেতা, আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতাদেরকে সঙ্গে করে নিয়ে লাগছে। এই কাজ যখন শুরু করছে, জেলায় জেলায় সফর করছে, টাকা কই পাচ্ছে? টাকা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ। তারা টাকা দিয়ে এদেরকে লেলিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন, তোমার ওই সভা বেশি জরুরি নাকি আহত ভাইদের চিকিৎসা বেশি জরুরি? আজকে আবু সুফিয়ান মারা গেল, এর আগের দিন রাতুল মারা গেল, গতকাল একজন মারা গেল। 2 মাস হতে যাচ্ছে। 2 মাস পরেও একটা নাগরিক মারা যাওয়া কি সাধারণ বিষয়? আমি আপনাদেরকে বলছি, যারা মারা গেল বা মারা যাওয়ার মতো আছে, তারা দেশের বাইরে যদি ভালো চিকিৎসা নিত, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা কমতো না? কমতো। কিন্তু সেই বিষয়ে কোনো আগ্রহ নাই। আমরা শুনছি 100 কোটি টাকার ফান্ড গঠন করছে। তো সেই ফান্ড দিয়া, সবজি দিয়া, ওই ত্রাণের যে ত্রাণগুলো চুরি করছো না,
ডাকসুদের ত্রাণগুলো রাখা দিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ওগুলো দিয়ে খাতা রান্না করে খাও এগুলো তোমরা। আমার ভাইরা মারা যাচ্ছে এখানে। ভাই, আমরা যখন আন্দোলনটা করছিলাম বিভিন্ন জায়গায়, সব জায়গার গল্প একই রকম, কমন। আমাদের সামনে আমাদের ভাইরা মারা গেছে, গুলি যাচ্ছে মাথার উপর দিয়ে, আমরা হামাগুড়ি গিয়ে শুয়ে শুয়ে গিয়ে সেই ভাইদেরকে ওখান থেকে নিয়ে আসছি। যখন রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম তখন বলছিলাম, রহিম ভাই 5টা মিনিট ধৈর্য ধরো, 10 মিনিট ধৈর্য ধরো, তুমি বাঁচবা। তাদের গায়ে মুখে কপালে চুমু দিচ্ছিলাম, তুমি বাঁচবা, আশ্বাস ছাইরো না। এইভাবে হাসপাতালে নিয়ে গেছি আমরা, বলছি মাত্র 10 মিনিট সময় দাও, 10 মিনিটের মধ্যে তোমাকে হাসপাতালে নেব, তুমি বেঁচে যাওয়া। আজকে 10 মিনিট সময় যাচ্ছিলাম আমাদের আহত ভাইদের কাছে। তারা সময় পাইছে কতদিন বলেন? 2 মাস সময় পাইছে, অথচ এই 2 মাসে এসে মরছে। যেই মানুষগুলো মরছে তারা প্রত্যেকে নিজের হাতে ভাত খাইছে আহত হওয়ার পরে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তারা নিজ পায়ে হেঁটে ওয়াশরুমে গেছে। এইরকম লোক মারা যাচ্ছে। তার মানে কি? ঘটনা কি আসলে? গাফিলতি হচ্ছে, গাফিলতি হচ্ছে। সঠিকভাবে ড্রেসিং হচ্ছে না, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে একটা চিকিৎসা আছে, চেতনা ব্যবসায়ী চিকিৎসকদের গোষ্ঠী, এই সাচিব, এটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে বলছি। এই সাচিবের চিকিৎসকরা আমাদের এই গণ অভ্যুত্থানের আগে আমাদের ভাইদেরকে চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করছিল। তারা হাসপাতালে ভর্তি করায় নাই, ঢোকায় নাই। দেশ স্বাধীন হওয়ার পরে এই নেমক হারামরা এখনো আছে কিভাবে, সংগঠন করে কিভাবে? এখনো আমাদের আহত ভাইদের চিকিৎসার বিষয়ে এদের দায় রয়েছে। এরা ষড়যন্ত্র করছে। এদেরকে রেখে দেবেন আর গণ অভ্যুত্থানের আহতরা সুস্থ হয়ে যাবে, এইরকম কোনো কথা নয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এখানে সাচিবকে শুধুমাত্র নিষিদ্ধ করলে হবে না। যে 100 কোটি টাকা ফান্ড গঠন করা হয়েছে, এই ফান্ডটা কোথায় কোথায় বন্টন হচ্ছে? আমি বগুড়ার একটা উদাহরণ দেই। বগুড়া জেলা প্রশাসক আমাদের একজন ভাই চোখ হারাইছে, তারা একটা 5,000 টাকার চেক ধরাই দিছে। আমি তদন্ত করার অনুরোধ করছি, ওই 5-এর আগে কোনো সংখ্যা বসাইছে কিনা আবার নতুন করে, এবং 5কে 25 বানাইছে কিনা, অথবা 5-এর পরে 0 বানায় 5 লাখ বানাইছে কিনা। কারণ 5,000 টাকা তো দেওয়ার কথা না কোনো আহতকে, তাই না? এই জন্যই আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলছি যে আহতদের চিকিৎসার বিষয়ে যথেষ্ট গাফিলতি হচ্ছে। তাদেরকে অনেকে মেঝেতে শুয়ে রাখা হয়েছে, সঠিকভাবে বেড ব্যবস্থাপনা হয়নি। এইখানে সারা দেশের, বগুড়ায় যে ছেলেটা মারা গেল, রাতুল মারা গেল, আবু সুফিয়ান মারা গেল, এদের মারা যাওয়ার, আমরা তো খুন হলে পোস্টমর্টেম করি। এখন এদের পোস্টমর্টেমে ডাক্তারের গাফিলতিকে উঠে আসবে? আমি জিজ্ঞাসা করছি। আজকে সর্বভৌমত্ব এই আন্দোলনের পক্ষ থেকে আমরা কিছু বিষয়ে কথা বলছি। এই যে সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ, যার এই রাজনৈতিক অভিলাষের ফলে আমাদের এই আহত ভাইদের প্রতি যে গুরুত্ব কমে গেল, এর দায় সমন্বয়কদেরকে নিতে হবে, এর দায় সমন্বয়কদেরকে নিতে হবে। দ্বিতীয়ত, তারা এই আন্দোলনের ক্রেডিট হিসেবে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে, এই রাজনৈতিক প্রক্রিয়াতে করতে গিয়ে তারা এই আন্দোলনের অন্যান্য রাজনৈতিক অংশীদারকে অসম্মান করে কথা বলছে। যেমন আমি আপনাদেরকে বলি, যেখানে যাচ্ছে বক্তব্য দিচ্ছে, এদের যে ঘরোয়া মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলোর এজেন্ডাই এরকম যে নতুন করে বিএনপি জামাতকে তারা দাঁড়াতে দেবে না। এজেন্ডা এটা, এজেন্ডা। এবং এই জন্য এরা 5 বছর সময় চায়, 5 বছর দল গঠন করবে, 5 বছর দল গঠন করবে, সময় চায়। আবার ওইদিকে ভারত নামের যে রাষ্ট্র, তারাও 5 বছর সময় চায়। দুইটা অংশই 5 বছর সময় চায়।
5 বছর সময় নিয়ে এরা কি করতে চায়? 1 নম্বর এরা দল গঠন করবে, 2 নম্বর শেখ হাসিনা ফেরত আসবে, 3 নম্বর হলো বিএনপি জামাত প্ল্যান্টিক শট খাবে। এই এদের পরিকল্পনা। এই যদি পরিকল্পনা হয় তাহলে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো কেন এত জীবন দিয়ে এই রাজনৈতিক দলে এই আন্দোলনে এত লড়াই করলো? যে জেলখানাতে আমরা গেলাম, ওই জেলখানাতে পুরা জেলখানাতে বিএনপির নেতাকর্মীদের ভর্তি ছিল। তাহলে যদি এই ধরনের ষড়যন্ত্রই করে সমন্বয়করা যে বিএনপি জামাতকে মাইনাস করতে হবে, এই ষড়যন্ত্র যদি করে তাহলে পুরা জেলখানা তোমার হলো বিএনপি নেতাকর্মীদের দিয়ে ভরলো কেন? গণ অধিকার পরিষদের আমরা কেন জেলে গেলাম? আমার এর প্রশ্ন। তো মানে কাম করবে কাজ করবে হলো রাজনৈতিক কর্মীরা, আর সিস্টেমে আমাদের আন্দোলনকে চুরি করে এরা হলো নতুন প্রক্রিয়া করবে। নতুন প্রক্রিয়া করতেই পারে, বাংলাদেশে নতুন প্রক্রিয়া করার জন্য মানুষ উদ্গ্রীব, মানুষ চায় নতুন ধারা। কিন্তু এখন পর্যন্ত যে নতুন ধারাগুলোর আমরা কথা শুনেছি, এগুলো নতুন ধারার নামে বাটপাড়ি ধারা, নতুন ধারার মানে প্রতারণা ধারা। এই নতুন ধারাগুলো সকালে একবার বিক্রি হয়েছে, বিকেলে একবার বিক্রি হয়েছে, এবং ছোট লোক গরিব নতুন ধারার নামে তারা কি করছে? নতুন করে ভাবে অর্থশালী হচ্ছে, বিত্তশালী হচ্ছে, নতুন রাজনীতির কথা বলে। তো এগুলো আমরা সবই জানি এবং বুঝি। প্রিয় ভাইয়েরা, অল্প কথাই শেষ করব আর 1 মিনিটে। আমাদের স্পষ্ট কথা হলো যে এই ত্রাণের টাকা ব্যাংকে রাখার জন্য বিচার হতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর, চিকিৎসায় যারা গাফিলতি করেছে তাদের জন্য বিচার হতে হবে, এবং এই আমাদের আহত ভাইরা সুস্থ না হওয়া পর্যন্ত এই সমন্বয়করা জেলায় জেলায় হানিমুন করতে পারবে না। যদি জেলায় জেলায় হানিমুন করে, এই হানিমুন রুখে দেওয়া হবে। দেখেন এইখানে যে সংকটটা, আমরা আপনাদেরকে বলছি, একটা চোখ হারানো মানুষকে 5,000 টাকা দিচ্ছে, অথচ এরা সফর করার নামে 5 লাখ 10 লাখ টাকা খরচ করছে। তাহলে এই টাকাটা কই পাচ্ছে? খুলনায় আমাদের একজন ভাই, তাকে পিটায় আধামরা করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে প্রশ্ন করেছে শুধু যে এই যে তোমরা সফর করছো, এই সফরের টাকা তোমাদেরকে কে দিচ্ছে? দেখেন, আপনাদের মনে সন্দেহ আসছে কিনা যে ত্রাণ চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে? ওরা না বেঁচে গেছে, উত্তরবঙ্গ বন্যা হওয়াতে বেঁচে গেছে। ওদের কপাল খুবই ভালো, আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহে ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে। কীভাবে বাইচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও, ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই নাক ফুলগুলো, এই স্বর্ণ অলঙ্কারগুলো বিক্রি করেছো, সেই বিক্রির রসিদগুলো দাও, সেগুলো বিক্রি করে 1 নাম্বার গেল। 2 নাম্বার, অনলাইনে আসা টাকাগুলো তোমরা ব্যাংকে ঢুকছে, বুঝলাম। অফলাইনে আসা টাকাগুলো কি ব্যাংকে রাখছো? কালেকশন ছিল, সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো যেটা বললাম, স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ। অনেকে বলবে, এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই, এটা কি সত্য? বলেন আপনারা।
তাহলে এইটা এই যে ভাই বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তো তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা কিন্তু একবার বলো খুলবা, একবারে বলো খুলো না, তাই না? এদের এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকমভাবে হচ্ছে। নিজেরাই আমি একটা প্রমাণ দিচ্ছি। আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক বস্তা চাল দেন। উপদেষ্টা শর্ত দিয়েছে কি জানেন? যে আমরাই একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দিব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা, ঠিক আছে? আপনারা দেখবেন, কিন্তু এটা কিন্তু ইয়ে করবেন না, ঠিক আছে? মানে জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে মেসেজটা একজন পড়ে দেখবেন এটা সত্য কি না। এই যে দেখাচ্ছি, ওকে, আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দিচ্ছি। একজন মাত্র সাক্ষী দিবেন, সবাইকে আমি ছবি তুলতে দেব না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাংবাদিক ভাই কাছে আসবেন, শুধু আমি গোপনীয়তা রক্ষা করব। কে আসবেন? আসেন একজন, দাঁড়ান। হ্যাঁ, আমি এই তো পেয়েছি। ক্যামেরা না নিলে ভালো হয়। এই তো দেখেন, একজন সাংবাদিক ভাই এইদিকে আছে, দেখেন। এই যে দেখেন, এই যে আমাদের এক ট্রাক খাবার দেওয়া যাবে কি? আমরা এক ট্রাক জমা করেছি অলরেডি স্যার। লিখছে বাকের ভাই, লুৎফর ভাইকে নক দেন, আমাকে দেবে তাই। তখন ওদের সঙ্গে যোগাযোগ করি, ওরা আমাকে না বলে। এরপরে লিখছে দেখেন, দল গঠন করলে আসবেন। এই শর্তটা সঠিক কিনা বলেন, সঠিক কিনা? না না, এটা লিখছে কিনা? লিখছে। জাস্ট আপনাদের একটু হালকা করে দেখালাম, এটা ছবি তোলার সুযোগ দিচ্ছি না আমি। দেখেন, তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ। আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ। আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন, আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না। আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো, আপনারা আন্দোলনের আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন। আমার কাছে যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরও সুযোগ দিতেন। কিন্তু হাসিনা পালাইছে, এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এখন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এগুলো কেন বলছি? আপনাদের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিংগুলো করছেন, প্রত্যেকটা মিটিংয়ের এজেন্ডায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে, তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। কেন? আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে। এই ব্যাখ্যাটার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই, এক নম্বর বিষয়। তো তারা কিছু যদি করতে চায় তাহলে কোনো একটাতে ঢুকতে হবে। এবার ঢোকার জন্য উত্তম উন্মুক্ত প্ল্যাটফর্ম কোনটা বলেন? বৈষম্য বিরোধী। ভালো করে শুনেন কিন্তু। এবং তার প্রমাণ কই থেকে পাইলাম? হাসনাত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো। তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ, এবং শ্রমিক লীগ নেতাও হাসনাত আবদুল্লাহকে নিরাপদ বন্ধু মনে করে, তাই না? একটা গেল। দুই নাম্বার বিষয় হলো যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না, জামাত তো এদেরকে নেবে না, তাই নয়? এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বিরোধীতে যাবে না, জামাতও তো যাবে না, এবং বাংলাদেশের নাগরিকরা বৃহৎ তিনটা দলের একটা মোড়লে আবদ্ধ। তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সমূহ সম্ভাবনা আছে এবং টানছে। তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে। এখন বিষয় হলো তারা দল খুলুক, সব ঠিক আছে, করুক। বেডা মানুষ হিম্মত নিয়ে কথা বলবে, দল খুলবো, রাজনীতি করবো। কিন্তু প্রশ্ন হলো এই যে ভাই যাদেরকে ডাক দিলেন আন্দোলনে,
এরা যে পা হারালো, হাত হারাইলো, ঠিক আছে, এরা 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 যখন না খেয়ে থাকবে, এই অসুস্থ মানুষগুলো যখন কোনো কর্মসংস্থান পাবে না, তখন আপনাকে কি বলে গালি দিবে জানেন? হ্যাঁ, ড্যাশ ড্যাশ ড্যাশ। কি দিবে না গালি? দিবে না? তখন কি করবেন বলেন? এই মানুষগুলোর জন্য ওইখানে উপদেষ্টারা বসে আছে। আমার প্রশ্ন হলো, যখন উপদেষ্টারা সিলেকশন হইল, তাই না, সেইখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন? কেন 2 জন বিএনপি মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন 2 জন জামাত মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন গণ অধিকারের 2 জন নেওয়া হলো না? কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না? কেন ববি হাতের দলের ভাইয়ের দলে নেওয়া হলো না? কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না? আপনি বাম নিলেন, নাস্তিক নিলেন, হ্যাঁ, সমকামী নিলেন, আওয়ামী লীগের অনুসারী নিলেন, সবই নিলেন, শুধুমাত্র এই বিরোধী রাজনৈতিক গোষ্ঠীদেরকে বাদ রাখলেন। আমরা তো ডক্টর ইউনূস স্যারকে ভালোবাসতে চাই, এই কাজটা কেন করলেন? আমাদের প্রশ্ন। এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে, এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে। ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে কিভাবে আমি আপনাদেরকে বলি। ভারত একটা পরিকল্পনা করেছে, 5 বছর সময় দরকার, ভারতের বাহ্যিক পরিকল্পনা। কিন্তু ভারতের অভ্যন্তরীণ পরিকল্পনা হলো 2 বছর সময় দরকার। বাহ্যিক পরিকল্পনা কত বছর? 5 বছর। আর অভ্যন্তরীণ পরিকল্পনা 2 বছর দরকার। অর্থাৎ 2 বছরের মধ্যে ভারতের দালাল যে সকল মিডিয়া আছে, আওয়ামী লীগের তৈরি করা যে মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়া মিলে বিএনপি এবং জামাতকে কালপ্রিট হিসেবে প্রমাণ করবে, তাদেরকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ করবে, তাদেরকে লুটপাটকারী হিসেবে প্রমাণ করবে। এরপরে আবার তারা শেখ হাসিনাকে ঢুকাবে। এখন তাহলে আমাকে বলেন, আমরা এই বিজয় অর্জন করলাম শেখ হাসিনাকে আনার জন্য? বলেন। আচ্ছা, আমাদের জনগণের উপর কেন আস্থা নাই? হাসিনার জনগণের উপর আস্থা ছিল না, কিন্তু বর্তমান উপদেষ্টাদের জনগণের উপর আস্থা নাই কেন? আমার জিজ্ঞাসা, তাই না? জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে, তো এই উপদেষ্টাদের সমস্যা কোথায় বলেন? মানে সমস্যা কোথায়? তারা কি প্রতিজ্ঞা করেছে বিএনপিকে ক্ষমতা আসতে দেবে না? প্রতিজ্ঞা করেছে জামাতকে ক্ষমতা আসতে দেবে না? তাহলে কে আসবে? 3 দিন লোভ সামলাতে না পাইরে 12 কোটি টাকা ত্রাণ চুরি করছে 3 দিনের মধ্যে। আর তারা হলো সরকার গঠন করবে, রাষ্ট্র গঠন করবে? আমরা আজকে সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে কয়েকটা বিষয় দাবি আকারে উপস্থাপন করছি সাংবাদিক ভাইদের কাছে। 1 নম্বর বিষয় হলো, আমাদের এই আহত যারা মারা যাচ্ছে, এই মারাগুলো যাওয়ার পেছনে গাফিলতিকে হত্যা হিসেবে বিবেচনা করতে হবে এবং তদন্ত করে গাফিলতির সঙ্গে সম্পৃক্তদের দোষী সাব্যস্ত করে বিচার করতে হবে। 2 নম্বর বিষয় হলো, এই যে আহতদের জন্য যে অর্থ, এই অর্থগুলো জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সম্মিলিতভাবে এগুলো এক জায়গায় করতে হবে। এগুলো এক জায়গায় করে সেগুলো ক্ষতিগ্রস্তদের পৃষ্ঠপোষকতা করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। কারো যদি কোনো একটা অঙ্গ হানি হয়, অন্য অঙ্গ দিয়ে কাজ করতে পারবে, তাকে একটা অটোরিকশা কিনে দিতে হবে, অথবা তাকে ছোট একটা দোকান করে দিতে হবে। এই কাজগুলো করে দিতে হবে, রাষ্ট্রের দায় এগুলো, রাষ্ট্রের দায় এগুলো। আমি আপনাদেরকে বলি, 71-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া সহজ ছিল, তার চেয়ে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া কঠিন ছিল। তাহলে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিবার দেখতে হবে না? তো এটা আমাদের দাবি। দ্বিতীয়ত, এখানে যদিও 1000 কোটি টাকা লেখা হয়েছে, এইটা আসলে চলমান অর্থনীতি লাগবে। চলমান অর্থনীতি কী জিনিস? যে এই 1000 কোটি টাকা প্রাথমিকভাবে এটা ক্ষতিগ্রস্ত আহতদেরকে মেরামতের জন্য লাগবে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস ফান্ড লাগবে। যারা এই বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম দিল, তাদেরকে বছরের পরে বছর টিকে রাখতে হবে। 2টা কারণে টিকে রাখতে হবে। একটা হলো তারা ক্ষতিগ্রস্ত, আরেকটা হলো দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে এই ধরনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলে তাদের জন্য রাষ্ট্র দয়াশীল হয়, তাদের ক্ষতিপূরণ দেয়, এবং তোমরাও এই ধরনের গণ আন্দোলনে অংশ নেও। জি বলুন। জি জি
তখন তো 6 দল অংশ দলকে সবাই বঙ্গভবনে ডাক দিয়েছিল। জি 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 ঠিক আছে, রাষ্ট্রপতি ডাক দিয়ে তারা একটা মিটিং করলো, করার পরে 72 ঘন্টা তারা সবাই মিলে সাংবাদিক আমাদের বইলা গেল। জি, জি। কিন্তু তারা কি বললা কি সরে গেল, এগুলো লোক দেখানো। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যে মহাসচিব আছে হ্যাঁ, আমার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব না, না আপনাদের বিএনপির কথাটা উল্লেখ করলেন, হ্যাঁ আমি বিএনপি না, অনেক দলের নাম উল্লেখ করেছি। তারা যে সরে গেল, ঠিক আছে, তারা তো আমাদের কিছু বললো না যে আমরা কি বললো, কি 72 ঘন্টা বললো, আপনি যে বললেন তাদের নিল না, এই বিষয়ে কি তারা তো কিছু বললো না। আমি আপনাদেরকে বলি, এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে, এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে আমাকেও সেনা সদর দপ্তরে নেওয়া হয়েছিল। আমি মুক্ত হওয়ার পরেই সেখানে আমি গিয়েছি, একটু দাঁড়ান, আমি সেখানে, আমাকে সেখানে নিয়ে গিয়েছে সেনাবাহিনীতে, গাড়িতে করে নিয়ে গেছে, নিয়ে যে আমার কাছ থেকে দুজন উপদেষ্টার নাম তারা শুনতে চেয়েছে। ঠিক আছে, এরকমভাবে সবার কাছ থেকে এই নামগুলো শুনেছে, এই নামগুলো শোনার কাজ তারা করেছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কাদেরকে নিয়োগ দিয়েছে এটা আপনারা দেখছেন। আমরা এই বিষয়ে হতাশ। আমরা চেয়েছিলাম পিনাকি দাদার মতো একজন এই রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় থাকবে। আমরা চাইছিলাম কনক সারোয়ার মতো বিপ্লবের অংশীদার থাকবে। আমরা চেয়েছিলাম এই আন্দোলনে সরাসরি মাঠ পর্যায়ে যারা আছে, ঢাকার ভিতরে 13টা জায়গায় গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে, 13 জায়গা থেকে অন্তত 6 জন সমন্বয়ককে তারা নিতে পারত। তারা মাঠ পর্যায়ে লড়াই করেছে এবং এদের অনেকে মারাও গেছে পর্যন্ত, তো সেগুলো থেকে নেওয়া হয়নি। আমার প্রস্তাব ছিল যে এই উপদেষ্টা প্যানেলে 1 থেকে 2 জন নিহত পরিবারের বাবা বা মা উপদেষ্টা হিসেবে থাকবে, যাতে করে বিপ্লব বিরোধী কোনো কাজ হলে, হাসিনার পক্ষে কোনো কাজ হলে, গণতন্ত্রের বিপক্ষে কোনো কাজ হলে তারা ভেটো দিতে পারে। আমাদের এই সকল কোনো প্রস্তাবই মেনে নেওয়া হয় নাই, আমাদের কোনো প্রস্তাবই মেনে নেওয়া হয় নাই, এবং যার কারণে আমরা প্রতি মুহূর্তে প্রতিক্রিয়া জানাচ্ছি যে আপনারা, আমরা কি চাইছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা লড়াই করবেন, কথা বলবেন। প্রাথমিকভাবে 2-3 জন কথা বলেছে, কিন্তু পরবর্তীতে আরও যারা ভারতের দালালরা আছে তারা মিলে তাদেরকে চাপে রেখে কনভিন্স করে ইলিশ পাঠিয়ে দিল। আপনারা এগুলো সবই দেখেন, আপনারা দেখে বোঝেন না কেন? আমাদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনারাও অনুধাবন করেন যে এই কাজগুলো কিভাবে হচ্ছে। প্রথমে বলল যে বিজেপি পিঠ দেখাবে না, বিজেপি পিঠ দেখাবে না, বিজেপি মুখ দেখাবে, কিন্তু ভারতের কতজন চোরাচালানকারী এই পর্যন্ত আটক হলো, একটারও তো গুলি করলো না। তারপরে বিএসএফ সদস্যরা বিজেপি সদস্যকে হত্যা করেছে, কই বিজেপি কাউকে তো গুলি করলো না একটা। তো এটা কি মুখ দেখানো, পিঠ দেখানো? শুধুমাত্র বক্তব্যের বাগড়ম্বর না, এগুলো কাজেও বাস্তবায়ন করতে হবে। তারা যে বঙ্গভবনে যাওয়ার পরে যখন আমরা দেশে গেছিলাম, যাওয়ার পরে বললো আমাদের সকল লোক যারা আমাদের এই আন্দোলনে যারা গ্রেপ্তার করেছে, ঠিক আছে, সবাইকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, এই কথাকে যারা প্রস্তাব নিয়ে বেরিয়ে গেল, তারপরে বাকি অংশ তো তারা বেগে নিয়ে কোনো নিউজে অ্যাটেন্ড করলো না। জি, আমি আপনাদেরকে এই যে আটক এবং গ্রেপ্তার বিষয়ে একটা কথা বলি। দেখেন, এই যেদিন সবাই মুক্ত হলো এই আন্দোলনের মধ্যে, সেই সময় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না এইরকম লোকেরাও মুক্ত হয়েছে, আবার অনেক জঙ্গিও মুক্ত হয়েছে, অনেক শীর্ষ সন্ত্রাসীও মুক্ত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে যারা সরাসরি ভায়োলেন্সে জড়িত না এরকম অনেক মানুষ এখনও আটক অবস্থায় আছে, এবং আলেমদের অনেক মানুষকে হাসিনা জঙ্গি বলেছিল, সেই লোকেরা এখনও গ্রেপ্তার আছে। তারপরে বাবর সাহেব গ্রেপ্তার আছে। আপনি আমাকে বলেন যে বাবর সাহেব কোন ভায়োলেন্সের সঙ্গে জড়িত? বাবর সাহেব কার আদালতে দোষী? বাবর সাহেব কাদের মিডিয়া দ্বারা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে? হাসিনার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। তাদের মিডিয়া বারবার বলছে বাবর খারাপ, বাবর সাহেব খারাপ, বাবর সাহেব খারাপ। বাবর সাহেবের পক্ষে একটা কথা বলার কেউ সাহস পায়নি গত 16 বছরে। আজকে সেই বাবর সাহেব হাসিনার আদালতে দোষী। আমি একটা জিজ্ঞাসা করছি, আজকে বাবর সাহেব কি আপনার হলো ইউনুস স্যারের আদালতেও দোষী? এটা ক্লিয়ারলি বলবে যে হ্যাঁ বাবর সাহেব এখনও দোষী। এগুলো মানে কিছু কিছু মানুষের এক আদেশে সব জামিন হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মানুষের হচ্ছে না কেন? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মাহমুদুর রহমান স্যারকে আটক করা হলো, ওনাকে জেলে পাঠানো হলো। এটা কি মানুষ কি ফিডার খায়, দুধু খায় যে বোঝে না? ওনাকে কেন পাঠাচ্ছেন জেলে? ওইখান থেকে তাকে জামিন দেওয়া যেত না? ওনার মুখ দিয়ে জামিন